তো স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ডিএস সাজেশনে। তো দেখো, এই ভিডিওতে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে যে 8 নম্বরের কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে। দেখো, এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম এই দ্বিতীয় অধ্যায়ের কিছু সারসংক্ষেপ নিয়ে, অর্থাৎ এই অধ্যায় থেকে কি কি পড়তে হবে, কত নাম্বার আছে, কি কোশ্চেন আসতে পারে সে সম্পর্কে। তো 8 নম্বরে যে কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়েই এই ভিডিওতে আলোচনা করব এবং তার উত্তরগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। এই উত্তরগুলো কিন্তু তোমরা খুব ভালো করে খাতায় লিখে পড়ে মুখস্থ করে যাবে। আশা করি টেস্ট পরীক্ষায় এই 3টে কোশ্চেন থেকে তোমরা পেয়ে যাবে এবং 2024 সালে যারা এইচএস দিচ্ছ তারা তো অবশ্যই পেয়ে যাবে এই 3টে কোশ্চেনের মধ্যে। কী কী কোশ্চেন আছে একটু পরে দেখে নিচ্ছি। তার আগে একটু বলে দিই, 2023 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু এই দ্বিতীয় অধ্যায় থেকে কোনো রকমের বড় কোশ্চেন আসেনি। তো আশা রাখছি এবার কিন্তু 100% আসার সম্ভাবনা অবশ্যই আছে। তো যে কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট একবার দেখো। বলছে দেখো, ইতিহাস দ্বিতীয় অধ্যায় দ্বাদশ শ্রেণীর 8 নম্বরের যে কোশ্চেনগুলো আছে, কি বললাম 8 নম্বরের বড় কোশ্চেন। দেখো, প্রথম প্রশ্নটা কি, সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন দেখো, এই বলছে ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন কি, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি কি কি। এই 3টে কোশ্চেন পড়লে আশা করি তোমরা টেস্ট এবং এইচএস দু জায়গাতেই কমন পেয়ে যাবে। দেখো, যেহেতু তোমরা আমার উপর ভরসা করেই এই সাজেশান দেখে পরীক্ষা অনেকেই দিতে যাবে আমি জানি, তো তাদের ভরসার উপর বিশ্বাস রেখেই বলছি যে কোনো সাজেশান কিন্তু হঠাৎ করে তৈরি হয় না। সাজেশান করতে গেলে একটু খাটনি করতে হয়, যে কোনো কোশ্চেন তুলে দিলাম সেটা সাজেশান হয়ে গেল এবং তার উত্তর দিয়ে দিলাম হয়ে গেল, এরকমটা না। আমি আশা রাখছি এই 3টে কোশ্চেনের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো তোমাদের বিশ্বাসের উপর ভরসা রেখেই কিন্তু এই 3টে কোশ্চেন আমি দিয়েছি এবং তার উত্তর আমি দিয়ে দেবো তোমাদেরকে এবং উত্তরগুলো আলোচনাও করে দেবো যে কি আছে কি না আছে, কিভাবে পড়তে হবে। আশা করি যে উত্তরগুলো দেবো 8 নম্বরের মধ্যে তুমি যদি ভালো করে লিখে আসতে পারো তাহলে মিনিমাম 7 তোমাকে দেবেই, আর যদি খুব ভালো করে লিখে আসতে পারো তো 8-এ 8ও পেয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো এবং এই ভিডিওটা তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দাও যাতে তারাও উত্তর বা এই কোশ্চেন বা সাজেশানগুলো পেয়ে যেতে পারে। তো উত্তরগুলো কী কী আছে একটু দেখে নাও তোমরা। দেখো, তোমাদের প্রথম প্রশ্নটা হলো সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। এর অর্থবাদে কীরকম কোশ্চেন থাকতে পারে দেখো, বলছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের মতবাদ আলোচনা করো। অথবা এরকম থাকতে পারে যে মার্ক্সীয় তত্ত্বের আলোকে এই সাম্রাজ্যবাদ সম্পর্কিত লেনিনের মতবাদ ব্যাখ্যা করো। উত্তর শুরু হচ্ছে দেখো ভূমিকা। বলছে দেখো, ঊনবিংশ এবং বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ সম্প্রসারণের মধ্যে দিয়ে একদিকে যেমন গতিশীল অর্থনীতির জন্ম হয়েছিল, ঠিক তেমনি অন্যদিকে তা শিল্প অর্থনীতির মূলধন জোগাতে সাহায্য করেছিল। মার্ক্সীয় তত্ত্বের আলোচ্য সাম্রাজ্যবাদের ব্যাখ্যা ও আধুনিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ সম্পর্কিত হবসন ও লেনিনের তত্ত্ব একমাত্র যোগ করেছে। দেখো, হবসনের তত্ত্ব এখানে দেখো কি লেখা আছে, বিখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ জে এ হবসন ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদী অর্থনীতির গতি প্রকৃতির নতুন আঙ্গিকে বিশ্লেষণ করেছেন। লেনিনও তার তত্ত্বকে অনুসরণ করেছিলেন। 1902 খ্রিস্টাব্দে ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ গ্রন্থে তিনি সাম্রাজ্যবাদ সম্পর্কে তার মত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সাম্রাজ্যবাদ হলো প্রকৃত জাতীয়তাবাদের মূল্যকে খর্ব করা। তার মতে সাম্রাজ্যবাদের প্রধান কারণ হলো বিনিয়োগের প্রভাব। পশ্চিম ইউরোপের শিল্পোন্নত দেশগুলিতে বিকশিত অর্থনৈতিক অগ্রগতি ছিল তার স্বাভাবিক পরিণতি। এমনকি নয়া সাম্রাজ্যবাদের পিছনে কোনো মহৎ আদর্শ ছিল না। হবসনের তত্ত্বের মূল কথা কি দেখে নেব। হবসন তত্ত্বের মূল কথা 1 নম্বর দেখো, ঔপনিবেশিক সম্প্রসারণ পশ্চিম ও মধ্য ইউরোপের দেশগুলিকে শিল্প বিপ্লবে সাহায্য করেছিল। 2 নম্বর পয়েন্ট কি দেখো, এই সম্প্রসারণ সামন্ত অর্থনীতির অবসান ঘটিয়ে গতিশীল অর্থনীতির বিকাশে সাহায্য করেছিল। 3 নম্বর দেখো, অর্থনৈতিক শক্তি বৃদ্ধি
সাম্রাজ্যবাদের চরমতম উদ্দেশ্য। 4 নম্বর কি দেখো না, উপনিবেশের কাঁচামাল ও বাজারের একচেটিয়া দখল নিয়ে তা নিজেদের স্বার্থে ব্যবহার করা। 5 নম্বর পয়েন্ট দেখো, ধনবন্টন নীতি মেনে মূল ধনী শ্রেণীর অতিরিক্ত মূলধন দরিদ্রদের মধ্যে বিতরণ করলে সাম্রাজ্যবাদের পথ সুগম হবে। এবার বলছে দেখো হবসন তত্ত্বের প্রাসঙ্গিকতা, তার মানে হলো হবসন তত্ত্বের প্রাসঙ্গিকতা কতটা আছে সে বিষয়ে একটু আলোচনা। দেখো কোনো ঐতিহাসিক হবসনের তত্ত্বকে সমালোচনা করেছেন। হবসন বলেছেন শিল্প বিপ্লবের পর শিল্প মালিকদের মূলধন স্ফীতি হয়ে সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটায়, কিন্তু শিল্প বিপ্লবের আগেও সাম্রাজ্যবাদের অস্তিত্ব ছিল। পুঁজিবাদ সাম্রাজ্যবাদের পথ প্রশস্ত করে, এই মত যথার্থ নয়, তবে তা সত্ত্বেও বলা যায় হবসনের তত্ত্বের ঐতিহাসিক মূল্য ছিল। সাম্রাজ্যবাদের ব্যাখ্যা হিসেবে তা নতুন দিগন্তের উন্মোচন করে। এবার দেখো লেনিনের তত্ত্ব কি আছে না, রাশিয়ার বিখ্যাত জননেতা বলশেভিক বিপ্লবের নায়ক লেনিন সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদ সম্পর্ক বিষয়ে তার মৌলিক তত্ত্ব তুলে ধরেন 1916 খ্রিস্টাব্দে ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্ট্যাক অফ দ্য ক্যাপিটালিজম গ্রন্থ রচনা করেন। তিনি সাম্রাজ্যবাদের প্রকৃতি ও পরিণতি বিষয়ে আলোচনা করেছেন। তিনি সাম্রাজ্যবাদকে একচেটিয়া পুঁজিবাদ বলে আখ্যা দেন। তো এখানে থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে যে লেনিনের লেখা গ্রন্থটির নাম কি, আর এছাড়াও তোমাদের কোশ্চেন আসতে পারে এখান থেকে যে একচেটিয়া পুঁজিবাদ কি বা এই কথার উদ্ভাবন কে করেছিলেন। পরের পয়েন্ট দেখো লেনিনের তত্ত্বের মূল নীতি। এখানে দেখো প্রথম পয়েন্টে লেখা আছে লেনিন শিল্প পুঁজি অপেক্ষা পুঁজি অর্থনীতির ওপর অধিক গুরুত্ব আরোপ করেছেন। 2 নম্বর পয়েন্ট দেখো তার মতে নতুন নতুন বাজারের থেকে নতুন নতুন বিনিয়োগের ক্ষেত্রে উন্মোচন করা অনেক বেশি প্রয়োজন। 3 নম্বর পয়েন্ট কি না, 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধে সাম্রাজ্যবাদী শক্তির নগ্ন বহিঃপ্রকাশ হয়। 4 নম্বর পয়েন্ট কি আছে না, ধনতান্ত্রিক দেশের সমাজ ব্যবস্থায় শ্রমিকদের সার্বিক অবস্থার উন্নতি ঘটানো। 5 নম্বর পয়েন্ট দেখো অনুন্নত ঔপনিবেশিক শক্তি সমূহের মধ্যে সাম্রাজ্যবাদী বা পুঁজিবাদীরা এক নতুন সর্বহারা শ্রেণীকে শোষণ করার চেষ্টা করে। 6 নম্বর পয়েন্ট দেখো সাম্রাজ্যবাদীদের উদ্বৃত্ত মুনাফার কিছুটা দেশের জন্য দান করে শ্রমিকদের অভিজাতকে বজায় রাখে। 7 নম্বর পয়েন্ট কি আছে না, সাম্রাজ্যবাদী প্রতিদ্বন্দ্বিতা মানুষকে যুদ্ধে প্ররোচিত করে ও শ্রমিকরা সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়। পরের পয়েন্ট দেখো লেনিনের তত্ত্বের প্রকৃতি। এখানে লেখা আছে দেখো লেনিনের সাম্রাজ্যবাদকে 3টি সুনির্দিষ্ট প্রকৃতিতে লক্ষ্য করা যায়, যথা একচেটিয়া পুঁজিবাদ, ক্ষয়িষ্ণু পুঁজিবাদ এবং মৃতপ্রায় পুঁজিবাদ। লেনিনের মতে শিল্পের উৎপাদন ও পুঁজির কেন্দ্রীভবনের ফলে একচেটিয়া কর্তৃত্বের উদ্ভব ঘটে। এর পরের পয়েন্ট দেখো লেনিনের তত্ত্বের প্রাসঙ্গিকতা। এখানে লেখা আছে দেখো লেনিনের পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ক তত্ত্ব যুক্তিগ্রাহ্য হলেও সর্বজন গ্রাহ্য নয়। কারণটা কি না, লেনিনের ধারণায় পুঁজিবাদী অর্থনীতির উদ্ভবে সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটে, কিন্তু ব্রিটেন, ফ্রান্স, স্পেন 16 শতক থেকেই সাম্রাজ্যবাদের বিকাশ ঘটায়। বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন বৈদেশিক নীতির ক্ষেত্রে তার তত্ত্ব যুক্তিহীন। বর্তমান দৃষ্টিকোণ থেকে তার তত্ত্বের ব্যাখ্যাও সম্ভব নয়। পরিবর্তিত পরিস্থিতিতে তা নতুন করে দেখার প্রয়োজন। অবশ্য সমসাময়িক চিন্তাধারাকে মাথায় রেখে বলা যায় তার তত্ত্ব ছিল এক সঞ্জীবনী চিন্তাধারা। তো দেখো প্রথম প্রশ্নটায় এইটুকুনি উত্তর লিখলেই হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন দেখো উপনিবেশবাদ বলতে কি বোঝো, এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। এর অথবাতে কি কোশ্চেন থাকতে পারে দেখো, উপনিবেশবাদ কাকে বলে, উপনিবেশবাদের ও সাম্রাজ্যবাদের মধ্যে সম্বন্ধ বা সম্পর্ক বা সাদৃশ্য লেখো। উত্তর দেখো উপনিবেশবাদ
যে উপনিবেশবাদ বা কলোনিজম কথাটি লাতিন শব্দ কলোনিয়া থেকে এসেছে। উপনিবেশ শব্দটির মূল অর্থ হলো মানব সমাজের একটি স্থানান্তরিত অংশ। সাধারণভাবে বলা যায়, কোনো দেশ যদি অন্য কোনো দেশের ভূখণ্ড বা অঞ্চলকে নিজের অধীনস্থ করে নেয়, তাহলে সেই অঞ্চলটিকে উপনিবেশ বলে। এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্সে গ্রন্থে বলা হয়েছে, উপনিবেশ হলো অন্য দেশের ভৌগোলিক অঞ্চলের ওপর শাসন প্রতিষ্ঠা করে ধীরে ধীরে সেখানকার অর্থনীতি, রাজনীতি, সভ্যতা ও সংস্কৃতিকে নিয়ন্ত্রণে আনা। আসলে উপনিবেশবাদ হলো এমন এক নীতি বা পদ্ধতি যার মাধ্যমে কোনো দেশ বা রাষ্ট্র অন্য এলাকাকে তার শাসনের আওতায় নিয়ে আসে। রুপার্ট এমারসন তাই বলেছেন, ঔপনিবেশিকতা হলো কোনো বিদেশি জনসাধারণের ওপর দীর্ঘ সময় ধরে শাসন প্রতিষ্ঠা এবং তা বজায় রাখার ব্যবস্থা করা। এবার দেখো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যে কি সম্পর্ক আছে একবার দেখে নেব। বলছে, আপাতভাবে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদকে ভিন্ন ধারণা বলে মনে হলেও বাস্তবিক বা স্বাভাবিক পক্ষে উভয়ের মধ্যে সম্পর্ক বর্তমান। কারণ উপনিবেশবাদ হলো একটি শক্তিশালী রাষ্ট্র কর্তৃক দুর্বল রাষ্ট্র বা জাতির ওপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা, এবং সাম্রাজ্যবাদ হলো কোনো শক্তিশালী রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্র বা অন্য জাতির ওপর রাজনৈতিক, অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। তাই উভয়ের মধ্যে সম্পর্ক থাকা স্বাভাবিক। যথা, প্রথমে কি দেখো না, আধিপত্য প্রতিষ্ঠা। প্রথম সাদৃশ্য হলো আধিপত্য প্রতিষ্ঠা। কি লেখা আছে দেখো, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ উভয়ের লক্ষ্য হলো শক্তিশালী রাষ্ট্রের দ্বারা দুর্বল রাষ্ট্রের ওপর নিজের রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করা বা কায়েম করা। 2 নম্বর সাদৃশ্য দেখো, উপনিবেশ দখল। সাম্রাজ্যবাদ হলো নিজের দেশের বাইরে অন্য স্থানের রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনকে নিয়ন্ত্রণ করা। এই নিয়ন্ত্রণ উপনিবেশ দখলের মাধ্যমে সম্ভবপর হয়। 3 নম্বর পয়েন্ট বা 3 নম্বর সাদৃশ্য দেখো, সাম্রাজ্যবাদের অংশ। কি লেখা আছে, শক্তিশালী কোনো দেশ যে সমস্ত উপায়ে সাম্রাজ্যবাদী নীতি বাস্তবায়িত করে, আধিপত্য প্রতিষ্ঠা করে, তার মধ্যে অন্যতম হলো উপনিবেশবাদ। এর পরের পয়েন্ট দেখো, আগ্রাসন। কি আছে না, উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ উভয়ের লক্ষ্য হলো অন্য রাষ্ট্রের ভূখণ্ডের আগ্রাসন চালানো। তবে উপনিবেশবাদী আগ্রাসনের তুলনায় সাম্রাজ্যবাদী আগ্রাসন তীব্র হয়। তাই উপনিবেশবাদ দুর্বল, সাম্রাজ্যবাদী আগ্রাসন বলা যায়। পরের 5 নম্বর পয়েন্ট কী আছে দেখো, শোষণের সম্পর্ক। সাম্রাজ্যবাদী দেশ এবং উপনিবেশের মধ্যে সম্পর্কের মূল কথা হলো শোষণ। সাম্রাজ্যবাদী দেশ উপনিবেশে সম্পূর্ণভাবে নিজেদের আধিপত্য কায়েম করে। ব্যাস, এটুকু উত্তর লিখলেই তোমরা আশা করি 6 থেকে 7 নম্বর অবশ্যই পেয়ে যাবে। এবং 3 নম্বর বা শেষ প্রশ্ন দেখো, ঔপনিবেশিক রাষ্ট্রে জাতিগত প্রশ্ন সম্পর্কিত বিভিন্ন আলোচনা বা ঔপনিবেশিক সাম্রাজ্যে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। দেখো উত্তর কী আছে, ভূমিকা। বলছে, ভৌগোলিক আবিষ্কারের পর থেকেই ইউরোপের বিভিন্ন দেশ, এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশে উপনিবেশ গড়ে তুলতে থাকে। ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী শাসন ও শোষণে ভয়াবহ আর্থিক পরিবর্তনের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয়ও শুরু হয়েছিল। শ্বেতাঙ্গ সুসভ্য জাতিগত কারণে তাই পৃথিবীর বিভিন্ন দেশের উপনিবেশে অবজ্ঞা ও বঞ্চনার রাজনীতি শুরু করে। পরের পয়েন্ট দেখো, জাতি বৈষম্য তত্ত্ব। এখানে বলছে দেখো, জাতিগত বিষয় নিয়ে 19বিংশ শতক থেকে কিছু তত্ত্ব গড়ে ওঠে। বস্তুত ডারউইনের তত্ত্বের দ্বারা সাম্রাজ্যবাদী শক্তিগুলি প্রভাবিত হয়েছিল। হারবার্ট স্পেন্সারের রচনায় এর প্রথম প্রকাশ ঘটে। অর্থাৎ
প্রতিটি জাতির বিশেষ কিছু গুণাবলী বা বৈশিষ্ট্য রয়েছে যার ভিত্তিতে কোনো একটি জাতিকে অন্য জাতি থেকে নিকৃষ্ট বা উৎকৃষ্ট হিসেবে গণ্য করা যেতে পারে। পরের পয়েন্ট দেখো, ধারণাগত দিক বা কারণ। 1 নম্বর পয়েন্ট দেখো, বংশানুক্রমিকতা। দেখো, জাতিগত স্বাতন্ত্র্য হলো বংশানুক্রমিক। শিক্ষা গ্রহণ, মর্যাদা, ধর্মীয় স্বীকৃতি প্রভৃতি দ্বারা এই পরিবর্তন সম্ভব ছিল না, যেমন ইউরোপীয়দের সাথে ভারতীয়দের জাতিগত পার্থক্য ছিল। 2 নম্বর দেখো, ঐতিহাসিক দিক। কি বলছে না, ইতিহাসগত দিক থেকে কোনো জাতি যখন অন্য কোনো জাতি অপেক্ষা ক্রমশ হীন বলে পরিচিতি লাভ করে, তখন সেই হীন জাতিকে একটি বিশেষ দৃষ্টি সহ দেখা হয় ও রাজনৈতিক ক্ষেত্রে উচ্চতর জাতি কর্তৃক শোষণ করা শুরু হয়, ফলে জাতি বিদ্বেষের সৃষ্টি হয়। 3 নম্বর পয়েন্ট দেখো, অর্থনৈতিক শোষণ। এখানে বলছে দেখো, জাতিগত শ্রেণী বিভক্তির কারণকে অর্থনৈতিক শোষণে নিমিত্ত সংগঠিত করা হয়েছিল। বিশেষত শ্রমিক অধ্যুষিত অঞ্চলে বাধ্যতামূলক শ্রমদানকে নিশ্চিতকরণ করা ছিল এর অন্যতম লক্ষ্য। পয়েন্ট দেখো, আমরা ও তারা। দেখো, এখানে লেখা আছে, জাতি বিদ্বেষের অপর একটি দিক ছিল ক্রমোচ্চ সমাজে হীন জাতি গোষ্ঠীকে চিরতরে সমাজে বহির্ভুক্ত করা। উপনিবেশ স্থাপনকারী শ্বেতাঙ্গ গোষ্ঠী নিজেদের আমরা এবং উপনিবেশিকদের তারা অভিধায় ভূষিত করে, জাতি বৈষম্য সৃষ্টি করে। পরের পয়েন্ট দেখো, ঔপনিবেশিক রাষ্ট্র তথা ভারতের প্রভাব। বলছে দেখো, ঔপনিবেশিক ভারতে বা সমাজে জাতি বৈষম্যের প্রভাব হিসাবে বলা যায়। 1 নম্বর পয়েন্ট দেখো, ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা নিজেদের জাতিগত গর্ব তুলে ধরে। তারা প্রচার করে ব্রিটিশ জাতি সাম্রাজ্য কখনো অস্তমিত হয় না। 2 নম্বর পয়েন্ট দেখো, ব্রিটিশ শক্তি প্রাচ্যের জ্ঞান, সাহিত্য, বিজ্ঞানকে তুচ্ছ বলে মনে করে। 3 নম্বর পয়েন্ট দেখো, ভারতীয়দের প্রতি তারা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করত। ডালহৌসি তার শ্বেতাঙ্গদের বোঝা নামক তত্ত্বে বলেছেন, ভারতের প্রতিটি মানুষ অস্পৃশ্য, ঘৃণ্য, অশিক্ষিত। 4 নম্বর পয়েন্ট দেখো, বিভিন্ন হোটেলে, নাইট ক্লাব প্রভৃতিতে ব্রিটিশ কর্তৃপক্ষ লিখে রাখত কোনো ভারতীয় এবং কুকুরের প্রবেশ নিষিদ্ধ। এইভাবে ব্রিটিশ আমলে ভারতে জাতিগত বৈষম্যের সৃষ্টি হয়েছিল। 5 নম্বর পয়েন্ট দেখো, বিচার ব্যবস্থার ক্ষেত্রে ইংরেজরা বৈষম্যমূলক নীতি গ্রহণ করে। একই অপরাধে শ্বেতাঙ্গরা মুক্তি পেলেও কৃষ্ণাঙ্গদের কঠোর শাস্তি পেতে হতো। 6 নম্বর পয়েন্ট দেখো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভারতীয়দের তুলনায় ইংরেজরা অধিক সুযোগ লাভ করত। এরপরে দেখো, শেষ পয়েন্ট আছে উপসংহার। প্রাথমিকভাবে অনেকেই ব্রিটিশদের জাতিগত শ্রেষ্ঠত্বকে স্বীকার করে নিলেও পরবর্তীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাজনারায়ণ বসু, দামোদর সাভারকর প্রমুখ ভারতীয় জাতিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেন। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সকল ক্ষেত্রে সমতার দাবি জানানো হয়। বিভিন্ন গুপ্ত সমিতিও এক্ষেত্রে তৎপর হয়। পরিশেষে বলা যায়, জাতি বৈষম্য ছিল শক্তিশালী।